হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের যারা নারীরা রয়েছেন তারা যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলেন সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সেই সমস্ত নারীরা, সেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কিনা সেটা নিয়ে তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল, এবং পেলে কারা কারা পাবেন, কোনো কিছু নিয়মে পরিবর্তন হচ্ছে কিনা এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য ঘোরাঘুরি করেছে। কিন্তু গত 19 তারিখ মানে 19/5/2026 একদম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই অন্নপূর্ণা যোজনায় কারা কারা থাকবেন, কিভাবে থাকবেন, কারা থাকবেন না, কারা কারা এটাতে অ্যাপ্লিকেবল নয়, নতুন অ্যাপ্লিকেশন করতে গেলে কি করতে হবে, সমস্ত তথ্য সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। যারা ইংলিশ নোটিফিকেশানটা ভাষার জন্য বুঝতে পারছেন না তাদের জন্য সমস্ত নোটিফিকেশানটি বাংলায় করে দেওয়া থাকছে। তাই যারা এই চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও লিংক আপনারা যাতে সরাসরি পেতে পারেন। তা আমরা শুরু করছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, বিকাশ ভবন, উত্তর ব্লক, দশমতল, সল্টলেক, কলকাতা 7,01,000 থেকে দেয়া হয়েছে। 7,91,000 হবে বোধহয়, এখানটা একটু মিস্টেক হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর মেমো নাম্বার রয়েছে 2411 WCD OAB 4/2026। তারিখ হচ্ছে 19/5/2026। বিজ্ঞপ্তি বক্তব্য ভালো করে শুনবেন। এতদ্বারা রাজ্যপাল সানন্দে পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা চালু করার ঘোষণা করছেন, যার উদ্দেশ্য হল নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে নারীদের ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই রাজ্যে বসবাসকারী, এই রাজ্যের বাসিন্দা তাকে হতে হবে, সমস্ত নারীকে প্রতি মাসে 3,000 টাকা নিশ্চিত মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। এইবার শর্তাবলীগুলি শুনুন। 1 নাম্বার, আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 60 বছরের পরে কি হবে? আমার মনে হয় 60 বছরের পরে সেটা অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে। 2 নম্বর, তিনি কেন্দ্র বা এই রাজ্য সরকারের কোনো স্থায়ী সরকারি চাকুরিতে নিযুক্ত থাকবেন না। না কেন্দ্র সরকারি চাকরি করতে পারবেন, না রাজ্য সরকারের কোনো ধরনের চাকরি স্থায়ীতে করতে পারবেন। তার মানে কন্ট্রাকচুয়ালরা হয়তো এইখান থেকে পাবেন। বা কোনো বিধিবদ্ধ সংস্থা, সরকারি উপক্রম যেগুলো আন্ডারটেকিং রয়েছে, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা বা অশিক্ষক কর্মী হিসাবে নিয়মিত বেতন বা পেনশনভোগী হবেন না। তার মানে এই সমস্ত সংস্থাগুলোতে আপনি সরাসরি চাকরি করে মাইনে নিচ্ছেন, সেরকম হলেও আপনি আবেদন করতে পারবেন না। বা যদি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ এই এই সংস্থায় কাজ করতেন, তার মানে মৃত্যুর পর আপনি সেই পেনশনটা ভোগ করছেন, তাহলেও কিন্তু আপনি এইখানে আবেদনযোগ্য হতে পারবেন না, আপনি এর পক্ষে উপযুক্ত নন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার সুবিধা আপনি পাবেন না। 3 নম্বর, আরও একটা ভাইটাল পয়েন্ট, তিনি কোনোরূপ আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন না। তার মানে ভাবুন, আপনি যদি স্বনিযুক্ত কোনো কাজ করেন, সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা সেলফ এমপ্লয়েড হন, সেক্ষেত্রে আপনার ইনকাম যদি ইয়ারলি 12 লক্ষ টাকা বা প্রকারান্তরে 13 লক্ষ টাকার উপরে হয়, তাহলে আপনি ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়ছেন, আয়করের আওতায় পড়ছেন। যারা আয়করের আওতায় পড়ছে, যাদের এই ইনকাম ট্যাক্স দেয়া হচ্ছে, প্যান কার্ডের মাধ্যমে তাদের তথ্য সব পাওয়া যাবে। যদি তিনি সেইটার মধ্যে পড়েন তাহলেও কিন্তু তিনি এই সুবিধা পাবেন না। তার মানে যারা উচ্চ আয় করেন তারা পাবেন না, এবং যারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি সঙ্গে পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, যে কোনো সরকারি আন্ডারটেকিং সংস্থার মধ্যে কর্মরত রয়েছেন তারা পাবেন না, এবং 25 বছরের নিচে কেউ পাবেন না, 60 বছরের উপরে কেউ পাবেন না। 2 নম্বর বলা আছে, এই নির্ধারিত 3,000 টাকা প্রতি মাসের আর্থিক সহায়তা 1 জুন 2026 থেকে কার্যকর হবে, এবং এটি সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটাকে শর্টে বলা হচ্ছে DBT, সরাসরি বেনিফিট ট্রান্সফার মাধ্যমে
উপভোগকারীর নামাঙ্কিত আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার সঙ্গে আপনার আধার লিঙ্ক করা আছে, সেই আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হবে। অর্থাৎ কোনো মাঝখানে ক্যাশ টাকা দেওয়ার ব্যাপার নেই, সরাসরি আপনার অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকে যাবে। এবং এই আধারের সঙ্গে যদি আপনার ফোন নাম্বার বা ব্যাংকের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকলে আপনি মেসেজ পেয়ে জানতে পারবেন যে টাকা আপনার ঢুকে গেছে। 3 নম্বর বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান সমস্ত উপভোগকারীদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত, তাকে ইংলিশে বলা হচ্ছে মাইগ্রেট করা হবে। মানে লক্ষ্মীর ভাণ্ডার যারাই পেতেন তারা সকলেই কিন্তু অটোমেটিক্যালি এই অন্নপূর্ণা যোজনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিন্তু কয়েকটা কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে তবে SIR 2026-এর সময় চিহ্নিত মৃত, স্থানান্তরিত, অপসারিত এবং অনুপস্থিত ভোটারদের নাম খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া নাম, বিচার প্রক্রিয়ার পর বাদ পড়া নাম এবং ভোটার স্লিপ বিতরণ করার সময়, মনে রাখবেন ভালো করে, ভোটার স্লিপ যখন বিতরণ করা হয়েছে ভোট দেওয়ার 3-4 দিন আগে, ASDD অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেট এই হিসাবে চিহ্নিত নামসমূহ এর ব্যতিক্রম হবে। তাহলে এইগুলো কিন্তু এই ধরনের যারা রয়েছেন, যারা SIR এর সময় মৃত, স্থানান্তরিত, অপসারিত, অনুপস্থিত রয়েছেন তারা বাদ যাবেন। যারা খসড়া তালিকায় দ্বিতীয় তালিকায় নাম যাদের বাদ গেছে তারা বাদ যাবেন, বিচার প্রক্রিয়ায় নাম যাদের বাদ গেছে তারা বাদ যাবেন, ভোটার স্লিপ দেওয়ার সময় যাদেরকে পাওয়া যায়নি, যারা ASDD হয়ে গেছিলেন, এই জিনিসগুলোর ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তারাও কিন্তু বাদ যাবেন। যে সকল উপকারভোগী নাগরিকত্ব মানে যারা উপভোক্তা, যারা নাগরিকত্ব সংশোধনী আইন CAA অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর অধীনে SIR ট্রাইব্যুনাল বা আবেদনের সমীক্ষাধীন রয়েছেন, তারা তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেতে থাকবেন। অর্থাৎ নাগরিকত্বের জন্য যারা আবেদন করেছেন তাদের যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন তারা এই টাকা পাবেন। যদি তারপরে দেখা যায় যে তারা নাগরিকত্ব পেলেন না, তাহলে কিন্তু তারা তারপর থেকে আর এই টাকা পাবেন না। কিন্তু যদি তার এই যে আবেদন যেটা করেছেন সেটা যদি গৃহীত হয়, তিনি যদি সেখানে পাস করে যান, তাহলে কিন্তু এই টাকা কন্টিনিউ পাবেন। একইভাবে মৃত এবং স্থানান্তরিত উপকারভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিত ভিত্তিতে তালিকা থেকে বাদ দেওয়া হবে। হয়তো এই মুহূর্তে যখন ট্রান্সফার করা হচ্ছে বা শুরু হচ্ছে সেই সময় যিনি জীবিত আছেন, পরবর্তীকালে সেই ব্যক্তি হয়তো, সেই মহিলা হয়তো যদি মারা যান বা যদি কোনো কারণে তাকে স্থানান্তরিত হতে হয়, তাহলে হয়তো সেই সময়ই নয়, কিন্তু আবার যখন এগুলো স্ক্রুটিনি হবে তখন কিন্তু নিয়মিতভাবে বাদ যেতে থাকবে। অর্থাৎ কেউ যদি খবর পাওয়া যায় যে মারা গেছেন, তার রেশন কার্ড সাবমিট হয়েছে, তাহলে অটোমেটিক্যালি খবর চলে আসবে যে এই কেসটা একটা ডেড কেস আছে, সুতরাং সেই নাম কিন্তু তারপরে অটোমেটিক্যালি বাদ চলে যাবে। 4 নম্বর বলছে নতুন আবেদনকারীদের জন্য 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল অনলাইন আবেদনের সুবিধা চালু হবে। একটা ওয়েবসাইট হয়ে যাবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, বানানটা দেখে নিন ইংলিশে। এইখানে 1 জুন থেকে যারা নতুন আবেদনকারী, যারা এক্সিস্টিং নেই, হয়তো এতদিন তার বয়স হয়নি, এবার 25 বছর বয়স হয়েছে, তিনি আবেদন করবেন, কোথায় করবেন? অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে আবেদন করবেন। সেখানে কি কি জিনিস দেখতে হবে? অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি এই উদ্দেশ্যে অনুমোদিত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে তদন্ত করা হবে। যে অ্যাপ্লিকেশনগুলো হবে সেগুলো যারা এই ডিপার্টমেন্টের সরকারি কর্মকর্তা যারা এই বিষয়ের দায়িত্বে থাকবেন, তারা সেগুলোকে ইন্সপেকশন করে দেখবেন, স্ক্রুটিনি করে দেখবেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক উন্নয়ন আধিকারিক BDO এবং শহরাঞ্চলের ক্ষেত্রে মহকুমা শাসক SDO যোগ্য আবেদনকারীদের তালিকা অনুমোদনের জন্য জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অনলাইনে সুপারিশ পাঠাবেন। অর্থাৎ আবেদন অনলাইনে হবে, ভেরিফিকেশনগুলো ওইখান থেকে কাগজপত্র হয়ে যাবে, বলাই থাকবে কি কি দিতে হবে, সেই হিসাবে আপনি ডকুমেন্টস আপলোড করে নেবেন, ওনারা ওইখান থেকে ক্লিয়ারেন্স দিয়ে দেবেন এবং সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাবে। তিনি সেইখান থেকে এবার ওটাকে অ্যাপ্রুভ করবেন। কলকাতা পৌর সংস্থার অর্থাৎ KAMCর এখতিয়ারভুক্ত এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি
কলকাতা পৌর সংস্থার আধিকারিকদের দ্বারা সম্পন্ন করা হবে। অনুমোদিত মামলাগুলির তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ যেগুলি আপনারা ইন্সপেকশন করছেন, কাউকে না দেওয়ার জন্য যদি কোনো মামলা হয়, তাহলে সেই মামলাগুলোর কি ইন্সপেকশন হয়েছে বা তার যে কি অবস্থায় রয়েছে তদন্ত, সেগুলো কিন্তু এই পোর্টালে দিতে হবে। 6 নম্বর বলা হচ্ছে সংশ্লিষ্ট জেলা শাসকগণ অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলাগুলিতে অনুমোদনকারী কর্তৃপক্ষ স্যাংশনিং অথরিটি হিসাবে কাজ করবেন। অর্থাৎ তারাই স্যাংশন করবেন যে এই অন্নপূর্ণা যোজনা এই ব্যক্তি পাবে কি পাবে না। এবং কলকাতা পৌর সংস্থা কেএমসি এলাকায় কলকাতা পৌর সংস্থার কমিশনার অফ কেএমসি অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ জেলাগুলিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য কমিশনার, তিনি এইগুলোকে অ্যাপ্রুভ করবেন। 7 নম্বর, এই বিজ্ঞপ্তিটি অর্থ দপ্তরের অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টের গ্রুপ ই এর ইউও নম্বর 7 অর্থাৎ ইউ নম্বর 7 তারিখ 17/5/2026 সম্মতিক্রমে জারি করা হলো। রাজ্যপালের আদেশ অনুসারে এটা সচিব পশ্চিমবঙ্গ সরকারের, তিনি স্বাক্ষর করছেন 19/5/2026। এইটা হচ্ছে বিজ্ঞপ্তি। তো এইখান থেকে আমরা জানতে পারলাম যে অন্নপূর্ণা যোজনা কারা পেতে চলেছেন, কিভাবে পেতে চলেছেন, পুরনোরা কিভাবে পাবেন এবং নতুনেরা তাদের পেতে গেলে কি কি করতে হবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।